আমরা যারা চন্দ্রমল্লিকা শুরু করে দিয়েছি, এই চন্দ্রমল্লিকা গাছ নতুন যারা করছেন তাদেরও এই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই চন্দ্রমল্লিকা কাজ করতে গেলে কিন্তু গাছের শুধু খাবার দেওয়া এবং গাছকে শুধু পিঞ্চিং করা এটাই কাজ নয়। এর সঙ্গে সঙ্গে আপনাকে যে বিষয়টার দিকে বেশ নজর রাখতে হবে সেটা হচ্ছে গাছের বিভিন্ন ধরনের রোগ পোকামাকড়। এই চন্দ্রমল্লিকা করতে গেলে কিন্তু গাছের বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন হতে হবে এবং যে সেটা যদি সম্পর্কে যদি আপনি ওয়াকিবহাল না থাকেন তাহলে কিন্তু আপনার গাছ যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে বা আপনার গাছের গ্রোথটা যে কোনো মুহূর্তে থমকে যেতে পারে। আপনার মনে হতে পারে গাছে খাবার দেওয়ার পরেও কেন গ্রোথটা ঠিকঠাক হচ্ছে না। প্রথম কথা বলি যে চন্দ্রমল্লিকা গাছে প্রথম যে সমস্যাটি দেখা যায় সেটা হচ্ছে জাপ পোকা। এক ধরনের কালো কালো পোকা হবে, যে পোকাটি ঠিক গাছের পাতার মাথার দিকে একদম কচি যে পাতার দিকগুলো হবে সেখানে আক্রমণটা ঘটবে এবং সেখানে যখন এই সমস্ত পোকার আক্রমণটা ঘটে তখন তারা কি করে গাছ থেকে প্রচুর পরিমাণে খাদ্যরস শোষণ করতে থাকে, যার ফলে গাছের কিন্তু খাবারের ঘাটতি তৈরি হয় এবং গাছে হঠাৎ করে থমকে যায় এবং যার ফলে গাছে কিন্তু আর গ্রোথটা খুব একটা ভালো হয় না। এবার এই সমস্ত পোকামাকড় যখনই আপনার প্রথম স্টেজে চোখে পড়বে তখন প্রথম কাজ হচ্ছে গাছে আগে স্প্রে না করে ওই পোকাগুলিকে প্রথম অবস্থায় দূর করে দেওয়া। কারণ এই সমস্ত পোকাগুলি যদি গাছে থাকে খুব তাড়াতাড়ি তারা বংশ বিস্তার করে এবং পুরো ডগাটির মধ্যে একদম কালো স্পট হয়ে তারা ঘুরে বেড়ায় এবং যার ফলে কিন্তু পরবর্তীতে গাছটি নষ্ট হয়ে যায়। যখন এটা দেখবেন তখন এটা আপনারা করবেন বা আপনার বাজার চলতে যে কোনো রকম পেস্টিসাইড আপনারা ব্যবহার করলে এই ধরনের পোকামাকড় দূর করা খুব সহজ। 2 নম্বর যে বিষয়টি আপনার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ফাঙ্গালের আক্রমণ। এই সমস্ত গাছগুলিতে ফাঙ্গালের আক্রমণ মূলত ঘটে নিচের পাতা থেকে। যখনই আপনার দেখবেন যে টবের গাছ একটু বড় হয়ে গেছে তখনই আপনারা গাছের নিচের দিক থেকে অন্তত 2 আঙ্গুল হোক বা মাটির থেকে যেন গাছের পাতার কোনো সংস্পর্শ না হয় সেই জায়গাটিকে আগে ক্লিয়ার করে দেবেন, সেই জায়গার নিচের পাতাগুলিকে আগে ভেঙে দেবেন। যখন এটা ভেঙে দেবেন তখন দেখবেন পাতার সঙ্গে আর মাটির কোনো সম্পর্ক থাকবে না এবং যার ফলে কিন্তু সেখানে আক্রমণটা আর ঘটার চান্সটা অনেকটাই কমে যাবে। আর যদি কোনো কারণবশত দেখা যায় যে এই সমস্ত গাছগুলিতে যে নিচের পাতাগুলিতে আক্রমণ ঘটে গেছে আর এদের মধ্যে মূল যে আক্রমণটি ঘটে সেটা হচ্ছে পাতায় দেখবেন ব্ল্যাক স্পট হয় বা ব্রাউন হয়ে যায় পাতাগুলি, এই দুটোর মধ্যে একটা আপনার কাছে খেয়াল রাখবেন। যখন এটা হবে পুরো গাছটি নিচ থেকে উপর পর্যন্ত ছেয়ে যায়, পরবর্তীতে গাছটি কিন্তু একেবারেই ঝিমিয়ে যায় এবং তার গ্রোথও কিন্তু একেবারেই কমে যায়। আর এই রোগটি পার্টিকুলার সমস্ত ভ্যারাইটিতে দেখা যায়, কিছু কিছু ইয়েলোর ভ্যারাইটিগুলোতে দেখা যায়, কিছু কিছু হোয়াইটের ভ্যারাইটিগুলোতে দেখা যায়, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু দেখা যায়। তার জন্য কিন্তু সেই সমস্ত জায়গাগুলিতে দেখা যায় জন্য কিন্তু আপনাদের কিন্তু এই কাজটি করতে হবে। তবে যারা ঘেঁষে করেন চন্দ্রমল্লিকা তাদের ক্ষেত্রে এই আক্রমণ ঘটার চান্সেসটা অনেকটা কম, তবে ঘটে না যে সেটা নয়, কিন্তু মাঝে মধ্যেই ঘটে যায়। আর যখন এরকম ঘটনা ঘটবে তখনই আপনারা কপার অক্সিক্লোরাইড যুক্ত যে কোনো ধরনের অ্যান্টিফাঙ্গাল আপনারা ক্রয় করবেন বাজার থেকে এবং বাজারে এই ধরনের অ্যান্টিফাঙ্গাল প্রচুর পাওয়া যায় এবং সেটা আপনারা কতটা পরিমাণ জলে 1 লিটার জলে গুলোতে হবে সেটা অবশ্যই শুনে নেবেন, কারণ এক একটা কোম্পানি এক এক রকম তার ডোজ থাকে, সেটা আপনারা শুনে নিয়ে তারপরে গাছে অ্যাপ্লাই করে দেবেন। দেখবেন এই সমস্যাটা থেকে আপনি মুক্ত পেয়ে যাবেন এবং আপনার গাছটি বেশ ভালো থাকবে। এবার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সাদা মাছি। এই চন্দ্রমল্লিকা গাছে কিন্তু সাদা মাছির একটা ভীষণ ধরনের উপদ্রব ঘটে আর এই সাদা মাছির যখনই আক্রমণ ঘটবে তখনই আপনাকে কিন্তু গাছে আপনার পেস্টিসাইড স্প্রে করতে হবে। আপনি বাজার চলিত যে কোনো সাদা মাছি তাড়ানোর জন্য আপনারা বাজার রাসায়নিক বা কীটনাশকের দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন। পার্টিকুলার তেমন কোনো কিছু নাই যে এটা দিয়ে চলবে এবং এর জন্য আলাদা রকমই তৈরি করা হয়, অনেক রয়েছে, যেমন টাটা মাইট রয়েছে, তারপরে আপনার রয়েছে প্রচুর বর্তমানে বাজার চলিত উইকিল রয়েছে, আরো প্রচুর বাজার চলিত যেগুলি পাওয়া যায় যেগুলি দিয়ে আপনার সাদামাছি দূর করতে পারবেন। আপনারা সেটা নিয়ে আসবেন এবং সেটা কিন্তু আপনাদের স্প্রে করতে হবে এবং এই স্প্রেটা আপনারা কিন্তু কন্টিনিউ করবেন না, 1 দিন 2 দিন পর পর করবেন এবং সেটা আপনার রাসায়নিক বা কীটনাশকের দোকান থেকে যখন ক্রয় করবেন তখন তারা কিন্তু বলে দেবে যে সেটা আমরা কতটা পরিমাণ ক্রয় করব এবং সেটা দিয়ে কিন্তু আপনাকে দূর করতে হবে সাদামাছি। সাদামাছি যদি দূর না করে তাহলে কিন্তু সাদামাছি কিন্তু আপনার গাছ থেকে সমস্ত রকম খাদ্যরস কিন্তু শোষণ করবে আর এই সাদামাছি কিন্তু বংশ বিস্তার খুব ফাস্ট, যার ফলে কিন্তু গাছকে একদম সর্বনাশ করে দেবে এবং একটা সময় আসবে গাছকে আর আপনি বাঁচাতে পারবেন না। তো অবশ্যই সাদামাছি কিন্তু দূর করতে অবশ্যই হবে। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা আমরা প্রত্যেকেই জানি, মাকড়ের আক্রমণ। এই সমস্ত গাছগুলি হঠাৎ বড় হতে হতে মাছ কুকুরের দেখবেন পাতাগুলি হঠাৎ কুকড়ে এসছে এবং মাকড়ের আক্রমণ প্রচুর পরিমাণে ঘটে। বা আপনি দেখবেন গাছগুলি রয়েছে সকালে ঘুম থেকে উঠে দেখবেন তার মধ্যে প্রচুর পরিমাণে মাকড়সার জাল রয়েছে এবং এগুলি কিন্তু মাকড়ের আক্রমণ থেকে ঘটে থাকে। মাকড় 2 ধরনের, একটা লাল মাকড় একটা সাদা মাকড়, 2 ধরনের আক্রমণই কিন্তু এখানে ঘটে থাকে। এই মাকড়ের হাত থেকে বাঁচতে হলে আপনার কাকা ব্যবহার করতে পারেন, খুব ইজি একটা ভালো জিনিস এবং যেটা আপনারা এখানে স্প্রে করতে পারেন। রাসায়নিক বা কীটনাশকের দোকানে কাকা বাদ দেওয়ার প্রচুর পরিমাণে মাকড়নাশক বর্তমানে পাওয়া যায়, সেই সমস্ত সমস্যাগুলি হতে পারে, তো সেগুলো আপনারা স্প্রে করতে পারেন। তো এই হচ্ছে বিষয়। আর তার সঙ্গে সঙ্গে আরেকটি যেটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে মিলিবাগ। তো আপনারা যদি মনে করেন মিলিবাগ চন্দ্রমল্লিকায় ঘটে না, সেটা কিন্তু নয়। মিলিবাগ চন্দ্রমল্লিকায় ধরলে চন্দ্রমল্লিকা গাছকে বাঁচিয়ে রাখাটা ভীষণই মুশকিল হয়ে যায়। কারণ মিলিবাগ যখনই গাছে ধরবে তখন আপনি গাছটি চট করে দেখে বুঝতে পারবেন না
গাছটি দেখবেন হঠাৎ করে দুপুরের দিকে দেখবেন যে গাছটি একটু ঝিমানো ঝিমানো অবস্থায় তৈরি হচ্ছে। যখনই গাছের কাছে দেখবেন গাছের পাতাগুলি উল্টে দেখবেন যে সমস্ত গাছের পাতার পেছন দিক দিয়ে মিলিবাগে ছেয়ে গেছে বা ব্ল্যাক স্পট করে ভরে গেছে। এবং এই দুটো ঘটনা ঘটে, এবং এই দুটো ঘটনা ঘটার জন্য আপনাকে প্রতিনিয়ত গাছগুলি যখনই আপনি পিঞ্চিং করবেন বা কোনো কিছু করবেন গাছের পাতাগুলিকে নিজে একটু চেক করবেন, নইলে কিন্তু আপনি চট করে এটা ধরতে পারবেন না, হঠাৎ করে দেখবেন একদিন আপনার গাছ শেষ। তো এই সমস্যাটি কিন্তু হয়ে থাকে, এবং তার জন্য আপনাকে এখানটা কিন্তু ব্যবহার করে যেতে হবে বিভিন্ন ধরনের পেস্টিসাইড। এবার সর্বশেষে আসি সেটা হচ্ছে গাছের গোড়ায় যেটা ঘটে সেটা হচ্ছে নিমাটোল। এই সমস্ত গাছগুলিতে আপনি প্রতিনিয়ত জল দিয়ে যাচ্ছেন, প্রতিনিয়ত এদের পরিচর্যা করে যাচ্ছেন, হঠাৎ করে একদিন দেখবেন গাছটি দীর্ঘদিন একটু হয়তো ওয়েদারটা ঠান্ডা ছিল বা রোদ ঠিকঠাক মতো নেই, বৃষ্টি পড়েছে, তারপর হঠাৎ করে একদিন রোদ ওঠার পর দেখবেন গাছটি দুপুরবেলা ঝিমিয়ে রয়েছে। গাছের গোড়ায় যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে গাছে জল রয়েছে অথচ গাছটি ঝিমিয়ে গেছে। এই সমস্ত ঘটনাটাই ঘটে নিমাটোলের আক্রমণ থেকে। আর এই নিমাটোলের উৎপাতটা তখনই বাড়ে যখন মাটিতে প্রচুর পরিমাণে জল স্টে করে বা মাটিতে প্রচুর পরিমাণে ভার্মি কম্পোস্ট বা বিভিন্ন ধরনের গাছের খাবার থাকে, তখন এই সমস্ত সমস্যাগুলি ঘটে বৃষ্টি পড়লে। তো এই সমস্যাগুলি নিমাটোলের কাজকে গাছে যখন নতুন রুট বের করে তখন এই নতুন নতুন রুটগুলিকে তারা কেটে খেয়ে ফেলে। এরা অনেকটা কেঁচোর মতো দেখতে হয়। এই সমস্ত ঘটনাগুলি ঘটে বিশেষ করে যারা মাটিতে চন্দ্রমল্লিকা করছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি দেখা যায়, তবে ঘেঁষের ক্ষেত্রে একটু কম দেখা যায়। হয় না যে সেটা নয়, ঘেঁষের ক্ষেত্রে একটু কম দেখা যায়। তো এই ঘটনাটি যখনই ঘটবে তখন গাছের গোড়ায় আপনাদের ব্যবহার করতে হবে ফরাডন। অবশ্যই আপনারা প্রত্যেকটা গাছের গোড়ায় 1 চামচের 4 ভাগের 1 ভাগ আপনারা ফরাডনে গাছের সমস্ত জায়গাটিতে আপনাদের দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন এই সমস্যাটি থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এই চন্দ্রমল্লিকার এই গাছটি থেকে। এবার সর্বশেষে আমি যে কথাটা সবসময় যেন বলে থাকি সেটা হচ্ছে মনিটরিং। অবশ্যই আপনাকে গাছ লাগালে আপনাকে কিন্তু মনিটরিং করতে হবে, আর নির্দিষ্ট একটা সময় অন্তর আপনাকে গাছে অ্যান্টিফাঙ্গাল পেস্টিসাইড স্প্রে করে যেতে হবে। আপনি যদি গাছে এই সমস্ত বিষয়গুলিকে নজর না রেখে যদি কন্টিনিউ গাছে খাবার দিয়ে যান, তো খাবার খেয়ে গাছ তো বড় হবেই, কখন গাছে এই সমস্ত আক্রমণগুলি ঘটে যাবে আপনি টেরও পাবেন, আপনার দীর্ঘদিনের পরিশ্রম মুহূর্তের মধ্যে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই আপনাকে এই বিষয়টির দিকে আগে ধ্যান দিতে হবে, আর এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি আপনি জেনে রাখুন এবং আপনার গাছের প্রতি একটু নজরে দিন, আর এই বিষয়গুলিকে খেয়াল রাখবেন। যখন আপনি গাছে পিঞ্চিং করছেন গাছের পাতাগুলিকে একটু দেখবেন, গাছগুলিকে খেয়াল রাখবেন, মাঝে মাঝে একটু দুপুরে দূর থেকে হলেও বা কাছে গিয়ে হলেও রোদে না গিয়ে গাছগুলিকে খেয়াল রাখবেন। গাছগুলি জলের অভাবে ঝিমিয়ে যাচ্ছে না জল থাকা সত্ত্বেও ঝিমিয়ে যাচ্ছে, এগুলি কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আর এই সমস্ত বিষয়গুলি আপনি জানার পরে তবেই আপনার চন্দ্রমল্লিকা গাছ কিন্তু সম্পূর্ণ রোগমুক্ত গাছ হবে এবং খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। এবং এই সমস্ত কিছু শোনার পর আপনার মনে হতেই পারে বিষয়টা খুব কঠিন একটা বিষয় এবং এত কিছু হতে পারে, তবে বিষয়টা খুব সহজ তখনই হবে যখন আপনি গাছে প্রতিনিয়ত মনিটরিং করবেন। যখনই গাছে খাবার দিচ্ছেন তখনই গাছের প্রতিনিয়ত পাতাগুলিকে খেয়াল রাখবেন। যখন গাছে জল দিচ্ছেন গাছটিকে স্নান করিয়ে দিতে পারেন, যে একটু ভালো করে স্নান করিয়ে দিতে পারি। গাছের নিচের দিকে যে পাতাগুলি রয়েছে নোংরা বা মাটিতে লেগে রয়েছে সেই পাতাগুলিকে আপনি ছিঁড়ে দিতে পারেন, বা গাছে আপনি মাঝে মধ্যে একটু গোড়ার দিকে খেয়াল রাখতে পারেন, যদি ঘেঁষে থাকে তাহলে মাঝে মধ্যে একটু ফরডন ব্যবহার করে দিতে পারেন। এই ছোট ছোট কাজগুলি যদি আপনি মাঝে মধ্যে করে ফেলতে পারেন বা গাছে একটু পেস্টিসাইড অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দিতে পারেন, তাহলেই আপনার কাছে আর এই বিষয়গুলি কঠিন লাগবে না। আর এই বিষয়গুলি আক্রমণ ঘটে গেলে আপনার কাছে কঠিন মানে খুবই কঠিন একটা আকার ধারণ করতে পারে। তো আর কিছু বলার নেই, চন্দ্রমল্লিকার এই সমস্ত রোগ পোকামাকড় নিয়ে এবং আপনারা আরো অনেক ভালো চন্দ্রমল্লিকা করতে পারেন। আর এই বিষয়গুলির দিকে একটু নজর রাখুন, দেখবেন চন্দ্রমল্লিকা খুব সুন্দরভাবে গ্রোথ করবে। আর চন্দ্রমল্লিকা করার সময় হয়ে গেছে, অনেকের গাছ অনেক বড় বড় হয়ে গেছে, আর অনেকেও স্টার্ট যারা এখনো করেননি এখনো করতে পারেন, অনেক দিন সময় রয়েছে এখনো, অন্তত সেপ্টেম্বর মাস পর্যন্ত চন্দ্রমল্লিকা আপনারা লাগাতে পারেন। তার কিছু বলার নেই, ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা রোজ পেয়ে যাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।